চর্যাপদের সাহিত্য মূল্য বা কাব্য মূল্য একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি এসে থাকে। সাহিত্য মূল্য বা কাব্য মূল্য যেভাবেই খুশি আসতে পারে। এখন সাহিত্য কি নিয়ে গড়ে ওঠে? সাহিত্য গড়ে ওঠে মানুষের জীবনের সুখ দুঃখ আশা নিরাশার কাহিনী নিয়ে। মানুষ কেন, অন্যান্য ইতর প্রাণীরাও সাহিত্যে তাদের কথাও থাকে। তো এখন কোন রচনা সেটা সাহিত্য মূল্য পেয়েছে কিনা এটা বিচার করে দেখতে গেলে আমাদের কতগুলো পয়েন্ট দেখতে হবে। এক নম্বর দেখতে হবে যে সেটা সমসাময়িক জীবনের কাহিনী আশ্রিত কিনা, মানুষের জীবনের সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা ইত্যাদি সেখানে স্থান পেয়েছে কিনা, সমাজের কথা সেখানে জায়গা করতে পেরেছে কিনা, প্রকৃতির কথা, প্রকৃতি নিসর্গকে তো বাদ দিয়ে হয় না কোনো কিছু, তো প্রকৃতির কথা সেখানে আছে কিনা, এই জিনিসগুলো থাকার পরে আমরা দেখব যে সেটার মানে প্রকাশভঙ্গিটা কেমন, তার ভাষা, তার ছন্দ অলংকার, এইগুলো সমন্বয়ে তার মধ্যে কোনো চমৎকারিত্ব বা রস সৌকর্য লাভ করেছে কিনা, তবে গিয়ে সেটা সাহিত্য হবে। সাহিত্য মানে শুধু বিষয় নয়, বিষয় এবং আঙ্গিক এই দুটো মিলে সাহিত্য। তাহলে চর্যাপদের কথা, ধর্মের কথা, সাধনার কথা, ইড়া পিঙ্গলার প্রভাব থেকে নিজেকে মুক্ত রেখে সুষুম্নার পথ ধরে সাধনা করে কুণ্ডলিনী শক্তিকে সহস্রারে নিয়ে যাওয়া, মহাসুখ লাভ বা নির্বাণ লাভ, জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যাওয়া, এইটাই চর্যাপদের মূল বিষয়বস্তু। কিন্তু সেটা সাহিত্যে জায়গা পেল কেন? বাংলা সাহিত্য নিয়ে যারা পড়ে তারা চর্যাপদ করে মাথা খারাপ করে দিচ্ছে। চর্যাপদ তাদের পড়তেই হয়, চর্যাপদ থেকে তাদের প্রশ্ন আসে, সাহিত্যে কেন চর্যাপদ? এর কি কোনো সাহিত্য মূল্য আছে বা এর কি কোনো কাব্য মূল্য আছে? দেখা যাক। তাহলে চর্যাপদের মূল বিষয়বস্তু সাধন তত্ত্বগত, কিন্তু সাধনার এই গুহ্য তত্ত্বকে প্রকাশ করতে গিয়ে তারা তৎকালীন সমাজ জীবন থেকে, তৎকালীন মানে আমি বলেছি আগে যে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে বা অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে বাংলায় যে পাল এবং সেন রাজত্ব ছিল, সেই সময়কার যে সমাজ জীবন, সেই সমাজ জীবন থেকে চিত্রকল্প এবং রূপক আদি গ্রহণ করেছেন। বিষয়টা সাধনার, কিন্তু যে ভাষা, যে রূপক, যে চিত্রকল্প তারা গ্রহণ করেছে সেগুলো কিন্তু তৎকালীন সমাজ জীবন থেকে নেওয়া, জীবন থেকে নেওয়া। সাহিত্য জীবনের দর্পণ, জীবন যদি ফুটে ওঠে সেই রকম ভাবে তাহলে সেটা সাহিত্য পদবাচ্য হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ধর্মীয় বিষয় নিয়ে রচিত হলেও চর্যাকারেরা কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য, রূপ রস গন্ধ স্পর্শ শব্দময় এই জগৎকে এবং মানব জীবনের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা মিলন বিরহের যে লীলা বৈচিত্র্য, তাকে অস্বীকার করছেন না, তাকে অস্বীকার করেননি। গভীর মর্তপ্রীতি এবং জীবন রস রসিকতা তাদের রচনার অন্যতম বৈশিষ্ট্য হয়ে উঠেছে। খরস্রোতা নদীর যখন চিত্র তারা অঙ্কন করছেন, তখন সেই মায়া মমতা জড়িত জটিল অশান্ত অস্থির
ক্ষণস্থায়ী মানব জীবনকেই তারা ব্যঞ্জিত করে তুলছেন। আমাদের মানুষের যে জীবন, সে জীবন তো নদীর মতোই চঞ্চল, গহন, গভীর, জটিল। ভবন গহন গম্ভীর বেগে বাহি, দোয়ান্তে চিখিল মাঝে ন থাহি। এই যেটা বললো, এর মাধ্যমে সেই ইড়া পিঙ্গলা সুষুম্নার কথাই বলল। কিন্তু এই ভবনদী মানে কি? এই জীবন। হরিণ শিকারের কাহিনীতে তারা সাধনার কথা কি বলতে চাইল সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা হরিণের যে বেদনা, সেও তো বাঁচতে চায়, তারও তো একটা জীবন আছে, কিন্তু সে অনিবার্য কারণে ব্যাধের আহার্য হয়ে পড়ছে। তার কারণ তারই মাংস এত সুস্বাদু, তার মাংস, যে তাকে দেখলেই খেতে ইচ্ছে করে মানুষের। ব্যাধ তাকে মেরে ফেলে মাংসের জন্য। বেড়িল হাক পর চৌদিস, আপনা মাংসে হরিণা বৈরি, খনহ না ছাড়া ভুসুক আহেরি। ভুসুক তাকে এক মুহূর্তের জন্য ছাড়ে না। সুষুম্নার প্রসঙ্গে চর্যাকারেরা রোমান্টিক হয়ে উঠেছেন, রোমান্টিক প্রণয়ের চিত্র তুলে ধরেছেন, জীবন ভোগের সুন্দর চিত্র তুলে ধরেছেন। উঁচা উঁচা পাবত তহি বসই সবরি বালি, মরঙ্গি পিচ্ছ পরহীন সবরি গিবত গুঞ্জরি মালি। উঁচা উঁচা পর্বত, তার উপরে বসে রয়েছে সবরী বালিকা, মোরগ ফুল দিয়ে সে সেজেছে, গলায় পড়েছে গুঞ্জা ফুলের মালা। রোমান্টিক দৃশ্য। সুষুম্নার প্রসঙ্গে এই কথা বলেছে। এছাড়া এই নিম্ন শ্রেণীর সাধারণ মানুষদের, ডোম শবর চণ্ডাল ব্যাধ, এদের নিত্য অভাব অভিযোগপূর্ণ জীবনের কথা চর্যাকারেরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তুলে ধরেছেন। যেমন টালত মোর ঘর নাহি পরবেশি, হাঁড়িত ভাত নাই নীতি আবেশি। টিলার উপরে আমার বাড়ি, কোনো প্রতিবেশী নেই, হাঁড়িতে ভাত নেই, কিন্তু নিত্য অতিথির আনাগোনা। এই যে হাঁড়িতে ভাত নেই, তার মানে কি? দরিদ্র জীবন। এবং চর্যাপদের বেশ কিছু জায়গায় উদ্ভট হাস্যরসের অবতারণা করা হয়েছে। যেমন দুলি দুহি পিটা ধরন না যা, রুখের তেন্তলি কুম্ভীরে খা। দুলি দুহি পিটা, দুলি মানে হচ্ছে স্ত্রী কচ্ছপ। স্ত্রী কচ্ছপকে দহন করে তার দুধ পিটা নামক পাত্রে ধারণ করা যাচ্ছে না। গাছের তেঁতুল কুমিরে খেয়ে নিয়েছে। যে গাছের তেঁতুল কি করে কুমিরে খাবে? আর কচ্ছপের কি দুধ হয়? বলছে না, দুলি দুহি পিটা। দুলি মানে স্ত্রী কচ্ছপ, তাকে দহন করে তার দুধ পাত্রে ধারণ করা যাচ্ছে না। তাই এইটা শুনে আমাদের কি হাসি পাচ্ছে? অসঙ্গতি থেকে হাস্যরস তৈরি হয়। তো এইরকম চর্যাপদে বেশ কিছু জায়গায় উদ্ভট রসের অবতারণা করা হয়েছে। মায়াময় জগৎকে নির্মোহ দৃষ্টিতে গ্রহণ করতে গিয়ে চর্যার সাধকরা রূপের জালে আটকা পড়ে গেছেন। সেখানে এই বাংলাদেশের প্রকৃতি মানে গাছপালা, দিগন্ত বিস্তৃত মাঠ, জ্যোৎস্না বিকশিত রাত্রি, নদী, পাহাড়, অরণ্য, পশু পাখি, ঘর সংসার, আনন্দ বিনোদন বহু স্থলে রসমণ্ডিত হয়ে উঠেছে। যেমন গঙ্গা যমুনা মাঝেরে বহই নাই, তাহলে নদ নদীর প্রসঙ্গ পাচ্ছি। নিশিয় অন্ধারি মুসার চারা, রাত্রির অন্ধকার। একেলি সবরি
এ বন হিন্ডই কর্ণ কুণ্ডল বজ্রধারী, তাহলে এ বন, বনের প্রসঙ্গ রয়েছে। করুণা পিহারি খেলহু নয়বল, দাবা খেলার প্রসঙ্গ রয়েছে। তাহলে এই সমস্ত কিছুর মধ্য দিয়ে মানুষের জীবন, তারপরে প্রকৃতি, এইগুলোর কথাই কিন্তু উঠে আসছে। তাহলে এইগুলো যেখানে আসছে আমরা তাকে সাহিত্য বলবো না, সেটা সাহিত্য পদবাচ্য হবে না। এইবারে আসি যে চর্যায় যে ভাষা ব্যবহার করা হয়েছে সেইটা কিন্তু আমাদের বাংলা ভাষার আদি নিদর্শন। আমরা আজকে যে বাংলা ভাষায় কথা বলছি সেটা চর্যাপদের সময়ে ওই রকম ছিল। কা আ তরুবর পঞ্চমী ডাল, চঞ্চল চিয়ে পৈঠ কালো, কায়ারূপ তরুবর তার 5টি ডাল, চঞ্চল চিত্তে সেখানে কাল প্রবেশ করে। আজকে যে বাংলা ভাষায় আমরা কথা বলছি সেটা ওই 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে এই রকম ছিল। ভাবতে অবাক লাগছে। রত্ন বাংলা নিদর্শন। তো আঙ্গিকগত দিক থেকে হরপ্রসাদ শাস্ত্রী একে বলছেন যে সন্ধ্যা ভাষা। সন্ধ্যা ভাষা মানে আলো আধারী ভাষা। কিছুটা বোঝা যায়, কিছুটা বোঝা যায় না, আলো অন্ধকারের মতন। সন্ধ্যা ভাষার মানে আলো আধারী ভাষা, হরপ্রসাদ শাস্ত্রী বলছেন। কতক আলো কতক অন্ধকার, খানিক বোঝা যায় খানিকটা বোঝা যায় না। সন্ধ্যা ভাষা হচ্ছে রহস্যময় অর্থ জ্ঞাপক ভাষা, যার আক্ষরিক অর্থ এক আর সাধন তত্ত্বগত অর্থ হচ্ছে অন্য। যেমন গঙ্গা যমুনা, ধমন চমন, আমরা পাচ্ছি তো এগুলো। তো এগুলোর মানে কি? আলি কালি, রবি শশী, এগুলো মানে সে ইড়া পিঙ্গলা। তাহলে ইড়া পিঙ্গলাকে বোঝাতে তারা এই ধরনের শব্দ ব্যবহার করছে, গঙ্গা যমুনা, আলি কালি, হ্যাঁ, ইত্যাদি। যেমন দুহি, দুহি শব্দ মানে কি? দুহি মানে দহন করা, দুধ দোয়া। কিন্তু অন্তর্নিহিত অর্থ হচ্ছে দ্বৈত জ্ঞান, 2 রকমের জ্ঞান, ভালো মন্দ, সুখ দুঃখ, ছেলে মেয়ে, জন্ম মৃত্যু, দুটোর কোনোটাই সত্যি নয়। আসলে রাত দিন কোনটা সত্যি? কোনোটাই সত্যি নয়, দুটো মিলেই দিন। তো যাই হোক, এইটা গেল ভাষাগত দিক। চর্যাপদের ভাষা নিয়ে একটা টিকা আসে কখনো কখনো 5 নম্বরের, সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা, তখন এই সম্পর্কে লিখতে হয়। এবারে ছন্দ রীতি। আমরা বলেছিলাম যে একটা সাহিত্য পদবাচ্য হতে গেলে তার শুধু বিষয়ের দিকে তাকালে হবে না, তার আঙ্গিকের দিকে তাকাতে হবে। ফর্ম অ্যান্ড কন্টেন্ট, ফর্মের দিকে দেখতে হবে যে ভাষা ছন্দ অলঙ্কারে সেটা চমৎকারিত্ব হচ্ছে কিনা। তো ছন্দের দিকে যদি আমরা তাকাই তাহলে চর্যাপদে যে ছন্দ সব থেকে বেশি ব্যবহৃত হচ্ছে তা হলো পাদাকুলক বা পজঝটিকা। এই ছন্দে দেখা যাচ্ছে যে 4 মাত্রার পর্ব এবং 16 মাত্রার পংক্তি। 4 মাত্রার পর্ব, 16 মাত্রার পংক্তি। এই ছন্দে অন্তানুপ্রাসযুক্ত পংক্তি লক্ষ্য করা যায়। আধুনিক কালের যে প্রত্ন মাত্রাবৃত্ত ছন্দ, তার অনেক বৈশিষ্ট্য এটার সাথে, এই চর্যাপদের ছন্দের সাথে মেলে। এবং বাংলা পয়ার ও ত্রিপদী ছন্দের যে প্রাচীন রীতি, তার সন্ধান চর্যাগীতির ছন্দ থেকে আমরা পেয়ে যাই। 16 মাত্রার পদাকুলাক তো রয়েছে, তাছাড়া রয়েছে চর্যাপদে 24 মাত্রার দোহা, 30 মাত্রার চৌপইয়া ইত্যাদি ছন্দবদ্ধের আমরা পরিচয় পাই। যদি একটা লাইন কেটে দেখানো যায় তো ভালো হয়। দুলি দুহি পিটা ধরন না যা, এটা দেখানো যাক। দু লি দু হি, এক এক করে মাত্রা, 4 পর্ব। দু লি দু হি হলো পিটা,
পিতে 2 মাত্রা, টাতে 2 মাত্রা, 2 2 4 পর্ব। ধরন ন, ধ র ন ন, চারটেতে এক এক করে 4 মাত্রা। যা অ 2 মাত্রা 2 মাত্রা। তাহলে দুলি দুহি পিটা, ধরন ন, যা অ। এইভাবে যদি আমরা ভাঙি তাহলে 4 + 4 + 4 + 4 16 মাত্রা আমরা পাচ্ছি। একটা উদাহরণ দেওয়া যেতে পারে। এবারে আমরা অলংকার কি কি পাচ্ছি। সন্ধ্যা ভাষার সঙ্গে সঙ্গতি রেখে চর্যার কবিরা নানা রকমের অলংকারের প্রয়োগ করেছেন। যেমন অনুপ্রাস, শ্লেষ, রূপক, উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি, বিরোধ, এই সমস্ত অলংকারগুলো চর্যাপদে আমরা পাই। এবং রূপক অলংকারের একটা উদাহরণ আমি দিচ্ছি। কা আ তরুবর পঞ্চবী ডাল, কা আ তরুবর, কায়ারূপ তরুবর। কায়া, কায়া মানে হচ্ছে দেহ, তো দেহ হচ্ছে একটা গাছ, তাহলে দেহকে গাছের সাথে তুলনা করা হচ্ছে, রূপক অলংকার। অভেদ, অভেদ কল্পনা করলে তো রূপক হয়। মনরূপ মাঝি, মন মাঝি, সেরকম। কা তরুবর, কায়ারূপ তরুবর, রূপক অলংকার। সব থেকে মজার ব্যাপার হচ্ছে চর্যাপদে ধাঁধার প্রয়োগ লক্ষ্য করা যায়, হেঁয়ালি বা ধাঁধা। কারণ চর্যাপদের উদ্দেশ্যই তো ছিল হেঁয়ালিগত, তারা তো যেটা বলতে চাইছে সেটা খোলাখুলি বলতে চায়নি, আড়াল আবডাল রেখেছিল তারা। রূপকের আড়ালে তারা, হেঁয়ালির আড়ালে তাদের সাধন তত্ত্বকে প্রকাশ করেছিল। তো এইরকম অনেক ধাঁধার কথা রয়েছে, প্রবাদের কথা রয়েছে। ধাঁধার উদাহরণ দিই। রুখের তেন্তলি কুম্ভীরে খা অ, দুলি দুহি পিটা ধরন ন যা অ। তারপরে বলদ বিয়া এলো গা বিয়া বাঁঝে, এগুলো ধাঁধা। আর প্রবাদের উদাহরণ পাচ্ছি আমরা। দুহিল দুধু কি বেন্টে শামা অ, কিংবা অপোনা মাংসে হরিণা বৈরি, এটা খুব ভালো উদাহরণ, এটা প্রবাদের উদাহরণ। তো এবারে কনক্লুশন দিতে হবে। গীতিপ্রাণতা এবং ভাষাতাত্ত্বিক দিক থেকেও চর্যাপদগুলির সাহিত্য মূল্য রয়েছে। মানে এগুলো তো গান, চর্যা গীতি, রাগ রাগিনীর উল্লেখ রয়েছে। চর্যার সাহিত্য মূল্য রয়েছে বলেই নাথ সাহিত্য এবং বাউল গানে তথা আধুনিক সাহিত্য ক্ষেত্রে বিভিন্ন প্রসঙ্গে চর্যার প্রভাব পড়তে দেখা যায়। এই চর্যাপদ থেকে যে সাধনার সূত্রপাত হয়েছিল, চর্যাপদের যে মানে প্যাটার্ন, যে আঙ্গিক, যে ভাষা বৈশিষ্ট্য, সেইটা কিন্তু অনুকরণ করেছে পরবর্তীতে। নাথ সাহিত্যে তার অনুকরণ দেখা গেছে, বাউল গানে তার অনুকরণ দেখা গেছে, এবং এখনো পর্যন্ত চর্যাপদের উপরে, চর্যাপদে সেই মানে চিত্রকল্প, রূপক, শব্দ, এগুলোকে অনুকরণ করা হচ্ছে। হরপ্রসাদ শাস্ত্রী, যিনি চর্যাপদ আবিষ্কার করেছিলেন এবং প্রকাশ করেছিলেন, তিনি বেনের মেয়ে বলে একটি উপন্যাস লিখেছেন, সেখানে লুই সিদ্ধার কথা রয়েছে। সেলিনা হোসেনের নীল ময়ূরের যৌবন, চর্যার কথা, চর্যার অনুরণন দেখতে পাচ্ছি আমরা একালের সাহিত্যেও। শিবাশিস মুখোপাধ্যায়ের কানহ, দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের চর্যাপদের হরিণী, এই সমস্ত লেখালেখির মধ্য থেকে আমরা চর্যাপদের বর্তমান দিনেও প্রাসঙ্গিকতা খুঁজে পাচ্ছি। তাহলে সাহিত্য মূল্য যদি না থাকে, কাব্য মূল্য যদি না থাকে, তাহলে পরবর্তীকালের সাহিত্যে, আজকের আধুনিক সাহিত্যে তার অনুরণন হয়।
আশা করি বুঝতে পেরেছ চর্যাপদের সাহিত্য মূল্য বা কাব্য মূল্য। আজকের ক্লাস এটুকুই। সবাই ভালো থেকো।